বম্বিং অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশের সামনে সমূহ বিপদ, সব দিক থেকে বিপদ। এই যে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি ঘটেছে, যে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, একদিকে ভারত বাংলাদেশের বিদ্বেষ ছড়াচ্ছে, একদিকে সনাতনী ধর্মাবলম্বীদের উপরে আক্রোশ বাড়ছে, হামলা মামলা বাড়ছে, পাশাপাশি আজকেও যে ঘটনাটি ঘটেছে, মগবাজারে যে বোমা হামলা ঘটেছে, সেটি খুব সাধারণ স্বাভাবিক ঘটনা বলে মনে করার কোনো কারণ নেই। এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের এরকম একটি বড় উৎসবের আগে চিঠি দিয়ে, উড়ো চিঠি দিয়ে হুমকি দেয়া, এগুলো আমার মনে হয় যে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করে এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আপনার কি মনে হয় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ ভারত, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ যদি একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয় এবং কোনো একটা জায়গাতে পশ্চিমী দুনিয়াতে বিশেষ করে কোনো বাংলাদেশ থেকে যাওয়া লোক এদের হওয়ার ফলে দু একটা জঙ্গি ঘটনা ঘটে, কি বাংলাদেশেই ঘটলো, ধরো দু একজন, এখন অব্দি তো বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে কি বড় জোর ইন্ডিয়ান এমবেসি অ্যাটাক হচ্ছে, কোন সাহেবের গায়ে হাত পড়ুক, তারপরে দেখো বাংলাদেশের লোকের ইতিমধ্যেই ভিসা পাওয়া খুব শক্ত হয়ে গেছে বিভিন্ন দেশে, ইভেন মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোতে ভিসা পাওয়া মুশকিল হয়ে গেছে। এটা একটা উৎপাদিত জনরোষ, এই যে একটা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া তৈরি করা, ম্যানুফ্যাকচারিং এ সার্টেন কাইন্ড অফ অ্যান্টি ইন্ডিয়ান ফ্রেন্সি, এই যে ব্যাপারটা, এটা তৈরি করা হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্যে। আজকে হাদির ভাইয়ের এই কথায়, যেটা আমরা হিন্দিতে বলি ভান্ডা ফোড় হো গিয়া, মানে একেবারে সবকিছু সামনে, যে এই জিনিসটা কেন করা হচ্ছে সে খোলসা করে বলে দিয়েছে। আমার এখানে আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে হাদির কিলার ইন্ডিয়াতে পালিয়ে আসে নেই, এই ধরনের একটা লোক ইন্ডিয়াতে ঢুকলে আমরা জানতে পারতাম। উনি ওখানেই আছেন এবং ওনাকে হয়তো খুব সময় মতো, ঠিক এই চৌধুরী মামুনকে যেভাবে রাজসাক্ষী টাকি করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই লোককে ওখানকার পুলিশ আইন শৃঙ্খলার লোকজন ধরে রেখেছে। এখানে আওয়ামী লীগকে বদনাম করা হবে, মির্জা আব্বাসকে আক্রমণ করা হবে, তারেক রহমান সামনে আসছে, তাকে বিপদে ফেলার জন্য এরকম একটা জনরোষ তৈরি করা হবে, হঠাৎ করে আওয়ামী লীগ কোনো সময় বিএনপির দিকে ঘুরিয়ে দেওয়া হবে, এগুলি সবই একটা উইথ এ পলিটিক্যাল পারপাস। তারেক রহমান যে এই যে আশা নিয়ে আসবো কি আসবো না, আম্মু অসুস্থ, তারপরে ছেলে হিসেবে, এর একটা কারণ ছিল, ও আমার পরিচিত একজনকে বলেছিল দেয়ার আর সিকিউরিটি ইস্যুস। এখন যে কোনো কারণে হোক সে দেশে আসছে কেন, তার দলও তাকে চাইছে, নেতা না থাকলে ইলেকশন কি করে হবে, সেনাপতি না থাকলে যুদ্ধ হবে না, ইত্যাদি ইত্যাদি। ইজ তারেক রহমান ভেরি সেফ? আই ওয়ান্ট টু রেজ দিস কোয়েশ্চেন ইন ইউর প্রোগ্রাম, যে এই যে সব মেড ফর ইচ আদার খেলাধুলার মধ্যে তারেক সাহেব, মানে আমি গড ফরবিড, আমি চাই না, কিন্তু এখানে একটা কিছু ঘটনা ঘটিয়ে দিয়ে আওয়ামী লীগের উপরে দোষ ফেলে, ইন্ডিয়ার উপরে আবার দোষ ফেলে, যেটা হাদির ক্ষেত্রে করা হয়েছে, এই খেলা তারেক রহমানকে নিয়ে হবে না তো? ইউনূস সাহেব কি সেই গ্যারান্টি দিতে পারেন? ওয়াকার সাহেব কি সেই গ্যারান্টি দিতে পারেন? আর এবার যদি এই ধরনের কিছু ঘটে, তোমার এখানে আগেই বলে রাখলাম এই ধরনের চক্রান্ত আছে, দেয়ার ইজ এ কনস্পিরেসি। তারেক রহমান এটা জানেন, এই জন্য উনি এতদিন আশা নিয়ে তালবাহানা করছিলেন, উনি লোকজনকে বলেছেন দেয়ার আর সিকিউরিটি ইস্যুস। তো উনি এখন আসছেন, উনি এয়ারপোর্টে পৌঁছে গেছেন বলে আমি খবর পেয়েছি। উনি আসলে এই ধরনের কোন বড় মাপের ষড়যন্ত্র, মানে হাদি টাইপ একটা কিছু তারেক রহমানকে নিয়ে হবে না তো। কেন এখন তো তারেক রহমানই তাদের মাথা ব্যথা, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি পরিষ্কার বলে রাখছি যে তারেক রহমানকে নিয়ে যদি এরকম কিছু ঘটানো হয়, ওই আরেক তাদের বড় কনস্পিরেটর আছে ব্রিগেডিয়ার সাহেব, আজমি সাহেব, গোলাম আজমের সুপুত্র, হ্যাঁ, এবং তার সাথে তার জনাব ভাইজানরাও আছেন পাকিস্তান সে जो लोग आया है। সুবীর, আমি একটু আপনাকে একটা ইনফো দিতে চাই, সেটি হচ্ছে আমরা এর মধ্যে শুনেছি যে আপনি যার কথা বললেন তার সাথে পাকিস্তান থেকে আসা, উড়ে আসা লোকজন তার বাসায় বৈঠক করেছে এবং সেখানে ওয়াসিফের সাথে কালকে তার 2 ঘন্টা মিটিং হয়েছে। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আজকে হাদির ভাই যেভাবে বলিষ্ঠ ভাবে উনি বক্তব্য রেখেছেন এবং পরিষ্কার ভাবে ইউনূস সরকারকে দায়ী করেছেন এবং বাংলাদেশে বসে থেকে এটা করছেন, এটা জেনে
যে তার উপরেও মানে অত্যাচার হতে পারে, সেও মবের শিকার হতে পারে, তারপরে সেই কথাটা বলেছে সাহস করে, হামলা করে হত্যা করে একটা ত্রাস সৃষ্টি করেছে 71-এ। এই এই এদের সাথে মানে কমন পয়েন্টটা কোথায়? যে মেড ফর ইচ আদার, এটা জায়গাটা কোথায়, ক্ষেত্রটা কি? ক্ষেত্র হচ্ছে একটাই, যে দুজনেরই চরম দুশ্মন হচ্ছে আওয়ামী লীগ, দুজনেরই চরম দুশ্মন হচ্ছে একা। জামাতের তো বটেই, ইউনূস সাহেবও কোনোদিন যে সে খুব একাত্তর ভক্ত, একাত্তর তার হৃদয়ে আছে এরকম কোনো এভিডেন্স আমরা পাইনি। হ্যাঁ, এবং এখন যেটা দাদা শুধু 1 মিনিট নিয়ে নিচ্ছি একটু, আমাদের সাথে যুক্ত হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদার বক্তব্যে ফিরে যাই। দাদা বলুন। হ্যাঁ, তো এখানে যেটা ব্যাপার, যে এই মেড ফর ইচ আদার সিচুয়েশনটা তৈরি হচ্ছে কেন? দুটো কারণে। প্রথম কারণ হচ্ছে ইউনূসের জামাতকে দরকার, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, আওয়ামী লীগ তো এখন নির্বাচনে নেই, কিন্তু ক্ষমতায় আসলে বা বিএনপিও ক্ষমতায় আসলে ওনাকে রাষ্ট্রপতি করবেন না, যেটা ওনার বহুদিনের অভিলাষা। হ্যাঁ, উনি রাষ্ট্রপতি হতে চান। তার 3টে প্রধান কারণ আছে। আমি গতবার বোধহয় তোমার প্রোগ্রাম বলছিলাম দুটো কারণ, এখন তার সাথে আরেকটা যুক্ত হয়েছে, তার কারণটা আমি ব্যাখ্যা করছি। প্রথম হচ্ছে উনি যে নানা রকম মানি লন্ডারিং থেকে, ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটির থেকে, এখন অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেগুলি ঘটেছে, যেগুলি একেবারেই অনৈতিক শুধু নয়, মানে অসাংবিধানিক বা অনৈতিক শুধু নয়, ইল্লিগেলও একদম, মানে এটা আইন নয়, এরকম সব কাজ উনি করেছেন, যেটা আমি গতদিন ঠাট্টা করে বলেছিলাম 2 নাম্বারই না 24 নাম্বারই। হ্যাঁ, তো এইসব কাজ যেহেতু করেছেন, ওনার ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন দরকার। রাষ্ট্রপতি হলে উনি আগামী দিনে ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, উনি যাই করে থাকুন। এরপরে রাষ্ট্রপতি হলে উনি সুপ্রিম কমান্ডার আর্মড ফোর্সেস। বাংলাদেশের রাজনীতিতে আর্মির ওপর কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা ব্যাপার, এবার যে নির্বাচন, এই নির্বাচনটা তো শুধু নির্বাচন নয়, অত্যন্ত ইল্লিগালি তার সাথে একটা রেফারেন্ডাম যুক্ত হয়েছে, একটা গণভোট। কিসের ওপরে গণভোট? জুলাই সনদ। দাদা আমরা নির্বাচনের পয়েন্ট একটু পরে আসবো। না না, নির্বাচন না, আমি গণভোটের পয়েন্টটাতে বলছি যে গণভোটের সব থেকে বড় যে পয়েন্টটা, যে গণভোট কিসের ওপরে? জুলাই সনদ। তো জুলাই সনদে অন্যতম বিষয় হচ্ছে রাষ্ট্রপতিকে আরো বেশি ক্ষমতা দেওয়া এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা। তো তাহলে ইউনূস রাষ্ট্রপতি যদি হয় এবং এই নতুন গণভোট যদি তাদের পক্ষে যায়, তাহলে উনি বাংলাদেশের ইতিহাসে হয়তো সব থেকে সর্বশক্তিমান রাষ্ট্রপতি হবেন, কারণ রাষ্ট্রপতির হাতে অনেক বেশি ক্ষমতা আগের তুলনায় আসবে। তো এইসব কারণে ইউনূস রাষ্ট্রপতি হতে চান। জামাত কেন ইউনূসকে চাইছেন রাষ্ট্রপতি হিসেবে বা রাষ্ট্রপতি করতে রাজি হবেন? জামাতকে সারা পৃথিবীর লোক একটা মোল্লাদের পার্টি হিসেবে দেখবে, সেইখানে একটা নোবেল লরিয়েট মিষ্টি মিষ্টি কথা বলেন, ভালো ভালো ইংরেজিতে কথা বলেন, পশ্চিমী দুনিয়াকে সম্মোহিত করার মতো একটা ক্ষমতা ওনার আছে, সুন্দর সুন্দর কথা বলে। হ্যাঁ, আর সাহেবদের তো উনি ইমপ্রেস করেনি, মেম সাহেবদের একটু আরো বেশি করেন, হিলারি ক্লিন্টন থেকে সেগুলি আমরা দেখেছি। আরো অনেক কিছু হ্যাঁ, এগুলি খুব ভালো পারেন, মিষ্টি মিষ্টি কথা বলেন। হ্যাঁ, ইজ এ সুইট টকার। তো যাই হোক, যেটা আমরা পারি না আর কি। তো যাই হোক, এটা এখন এর ফলে যেটা হচ্ছে যে এই ধরনের একটা লোক জামাতের দরকার তাদের গ্লোবাল ইমেজ ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ সারা পৃথিবীতে তাদের ইমেজ ম্যানেজমেন্টের জন্য, যাতে করে পৃথিবীর লোকজন, বিশেষ করে পশ্চিমী দুনিয়ার লোকজন, এই ডিপ স্টেটের লোকজন, যাতে তাকে খাওয়াতে পারে যে দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেবল গভর্নমেন্ট। হ্যাঁ, জামাত থাকলেও জামাতের সামনে যে আছে উনি একটা লিবারেল মানুষ ইত্যাদি। এখন এই মেড ফর ইচ আদার সিচুয়েশন এই জায়গা থেকে তৈরি হয়েছে, এবং এরা যেটা করছে সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ ক্ষমতায় আসতে হবে, নির্বাচন করে হোক, নির্বাচন না করে হোক। তো নির্বাচন হলে আজকে ইউনূস এর সাহায্য নিয়ে জামাত এমন একটা পরিস্থিতি, ত্রাসের রাজত্বটা সৃষ্টি করছে, যাতে করে মানুষ যারা এদের পছন্দ করে না তারা এদের পক্ষে ভোট দেবে না, কিন্তু না দিলেও এরা যাতে বুথেই না যেতে পারে, অর্থাৎ এরা ত্রাসের ফলে বুথ থেকে এদের দূরে রাখা যায়। যেমন হিন্দুরা,
হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়, এটা সবাই জানে, চিরাচরিত, অল্প কিছু এদিক ওদিক হতে পারে। আজকে আওয়ামী লীগ নেই, হয়তো মন্দের ভালো বিএনপির দিকে তাকাবে। জামাতকে তো হিন্দুরা ভোট দেবে না, এক আধজন বিশিষ্ট যারা ওই তাদের টিকিট ফিকিট পেয়েছে ওইরকম লোকজন ছাড়া। তো এই জায়গাতে দাঁড়িয়ে তোমার হিন্দুরা যাতে ভোট, যেহেতু জামাতকে ভোট দেবে না, তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যাতে তারা ভোটই না দিতে চায়। তো এই জন্য এই যে দীপু দাসকে যে হত্যা করা হলো, তো এই হত্যার কারণটা হচ্ছে একটু পরে আসবো আমরা, দীপু দাসের প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব, ওটা একটু না, মানে মূল কথা হচ্ছে একটা দাসের রাজত্ব সৃষ্টি করে সবাইকে ভোটের বাক্স থেকে দূরে রাখো, যারা তাদের ভোট দেবে না আর যারা তাদের ভোট দেবে। এই সবের পরে এই যে গোলযোগ পাকানো হচ্ছে, এটা যদি বলগাহীন ভাবে বাড়তে থাকে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ইলেকশন হবে না। ইলেকশন না হলেও ইউনূসের কোনো ক্ষতি নেই, কেন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে থেকে যাবেন, হয়তো রাষ্ট্রপতি হতে পারবেন না, কিন্তু চিফ অ্যাডভাইজার হিসেবে তো উনি একটা উইন উইন সিচুয়েশনে আছেন। এবং এই উইন উইন সিচুয়েশনের ফলে তৈরি হয়েছে যাতে করে ক্ষমতা ওনার হাতে থাকবে, আর জামাতেরও কোনো ক্ষতি নেই, কারণ ইউনূস সাহেব যদি চিফ অ্যাডভাইজার থাকে, জামাত যা চায় সেগুলি তো জামাত করতেই পারছে। তারা নিজেদের লোক জানা জায়গাতে বসাতে পারছে, তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারছে, একে মারো ওকে মারো এইসব করতে পারছে, ত্রাস সৃষ্টি করতে পারছে। তো এর জন্য মেড ফর ইচ আদার, এটা একেবারে খুব দারুণ একটা এক্সপ্রেশন, যেটা এই সিচুয়েশনকে সাম আপ করে। কিছুক্ষণ আগে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে বোমা নিক্ষেপ, তাতে একজনের মৃত্যু ঘটেছে মগবাজারের মোড়েই। তো এই মুহূর্তে আমরা দেখছি যে আপনারা দুজনেই কিন্তু সনাতন ভাইদের কথা বলছিলেন, সনাতনী সেই আমাদের দীপু দাসের কথা বলছিলেন। দীপু দাস তো আসলে একজন দীপু দাস নয়, তার আগে আমরা কিন্তু দেখেছি 5ই আগস্ট 2024 পরবর্তী সময়ে অসংখ্য দীপু দাস, অসংখ্য সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের ঘর বাড়ি মন্দির ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা যেমন ঘটেছে, তেমনি জামাত শিবিরের লোকজন গিয়ে পূজার অনুষ্ঠানে গিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার যে হাস্যকর প্রচেষ্টা ছিল সেটিও আমরা দেখেছি। এবং আজকে আমরা যেমন দেখলাম যে চার্চেও উড়ো চিঠি এসছে হুমকি দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে। আদির ভাই একটা চাঞ্চল্যকর সংবাদদাতাদের সামনে সে বলেছে যে আমার ভাইয়ের মৃত্যুর জন্য ইউনূস সরকার দায়ী, তারা তাকে হত্যা করেছে যাতে করে নির্বাচন বানচাল করা যায়, নির্বাচন পেছানো যায়, নির্বাচন এখনই না করতে হয়। এর ফলে ইউনূস সরকার খুব বেকায়দায় পড়ে যাবে বলে অনেকেরই ধারণা। যদিও এদের তো লাজ লজ্জা বলে কিছু নেই, কেন ইউনূস সাহেবের অনেকগুলি গুণাগুণ আছে। উনি নেটওয়ার্কিং খুব ভালো করেন, ব্যবসাটা ভালো বোঝেন, টাকা পয়সা রোজগার, আরেকটা অসাধারণ ক্ষমতা আছে, উনি অত্যন্ত নির্লজ্জ ব্যক্তি। আপনি ওনাকে প্রচন্ড ভাবে গালাগাল যদি করেন এবং সঠিকভাবে বেশ পয়েন্ট ধরে গালাগাল করেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, তারপরে কিন্তু উনি মুচকি মুচকি হাসবেন। হ্যাঁ, উনি খুব সুন্দরী মেম সাহেবদের দেখলে যেরকম হাসেন টাসেন ওইভাবেই হাসবেন, এবং হেসে খুব রাগ টাগ হবে না। আমরা যেটা আমি এরকম ভাবে কথা বললে আমরা খেপে যাব, কিন্তু উনি খেপবেন না। তার মানে ইজ এ কোল্ড ব্লাডেড চ্যাপ, এবং ওনার হয়তো কিছুই হবে না। কিন্তু আজকে এই হাদির ভাই যে কথাগুলো বলেছে, এবং এটা ইতিমধ্যেই বহু চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেলে, আমি কিছুক্ষণ আগে ইন্ডিয়া টুডে টেলিভিশনে ছিলাম, সেখানে ওরা এটা প্লে করেছে, এবং এটা প্লে করে 2-1 সাংবাদিককে জিজ্ঞেস করেছে যে আপনাদের প্রতিক্রিয়া। তারাও অবশ্য বাংলাদেশের সাংবাদিক, তারা হয়তো কথা বলতে ভয় পায়, নাহলে তারাও মবের শিকার হতে পারে, বা যে কোনো কারণেই হোক তারা খুব একটা রেখে ডেকে বলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশ যদি একটা জঙ্গি রাষ্ট্রের তকমা পায়, সব থেকে বেশি ক্ষতি হবে এদের। তাই জন্য আমি বাংলাদেশের সাধারণ মানুষদের বলবো যে দেখো বাবা, ওইসব শেখ হাসিনার সমালোচনা করা, সব দোষ শেখ হাসিনা, ওইসব বাদ দাও। আজকে তোমরা যেই জায়গায় যাচ্ছ, যেটা শেখ হাসিনার আমলে হয়নি। শেখ হাসিনার আমলে আমি খুব ভালো করে জানি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ, স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র লোক, ব্রুস রিডেল, এর আগে আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথেও উনি একটা থিঙ্ক ট্যাঙ্ক করতেন। উনি এই হোলি আর্টিজান বেকারি অ্যাটাকের পরে
একটা ভয় হয়েছিল না যে বাংলাদেশ বোধহয় পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাবে। তারপরে শেখ হাসিনা যেভাবে এই পুরো ব্যাপারটা সামাল দিলেন এবং বাংলাদেশের মানে নিরাপত্তা রক্ষীরা যেভাবে কাজ করলেন, এটা অদ্ভুত ব্যাপার। ব্রুস রিডেল আমাকে বললেন, দিস গাইজ হ্যাভ ডান এ গ্রেট জব। যে আজকে যদি এরকম একটা তকমা বাংলাদেশের গায়ে লেগে যায়, বাংলাদেশের লোকজনের পক্ষে স্টুডেন্ট বাইরে পড়তে যাবে কি শ্রমিক বাইরে কাজ করতে যাবে, এই রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, এটা একটা বিরাট ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, যারা ওই আরবের মরুভূমি থেকে 12 ঘন্টা কাজ করে চাবুক খেয়ে কিছু টাকা দেশে পাঠায়, চাচা আমার জন্য একখানি জমি কিনে রাখো। এই হারামজাদাদের যদি না বিদায় করে, আমি কনসিয়াসলি ভাষাটা ইউজ করলাম, হ্যাঁ, যে এদের যদি না তাড়া, তাহলে কিন্তু তোমাদের বিপদ আছে। তোমরা আগামী দিনে একটা মডারেট মুসলিম নেশন বাংলাদেশের লোক বাইরে গেলে লোকে ভিসা দিত, কোনো ব্যাপার না, এবং নিয়েও যেত। কেন নিয়ে যেত? যে এদেরকে দিয়ে কম টাকায় কাজ করানো যাবে, সে যাই হোক, কিন্তু যেত। আজকে ওই জায়গাটা যদি বন্ধ হয়, দেশের অর্থনীতির অবস্থা তো জয় বাংলা হয়ে গেছে। পিনাকিরা তো রোজ জয় বাংলা টাংলা করে, হ্যাঁ, এ জয় বাংলা হয়, ওই জয় বাংলা হয়। তাদের ইউনুস চাচা মোটামুটি দেশের অর্থনীতি জয় বাংলা করে দিয়েছে। এখন বিদেশে যাওয়ার রাস্তাও যদি বন্ধ হয়ে যায়, তো বাংলাদেশের মানুষের জন্য তো জলে কুমির ডাঙায় বাঘ একটা অবস্থা হবে।